আজকে আমি আপনাদের শোনাতে চলেছি সেরা ভূতের গল্প, যার নাম হলো অশরীরী। তাই ভূতের কাছে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত দেখার। চলো শুরু করতে কাজের গল্পটি। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাষ্ট্রকর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ছেড়ে পুঁছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে এই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস, আর একটু গা গরম করার পানীয়। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েই আসবো। ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন। আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুমে থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরোনো দিনের জমিদারের বাড়ি, গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোন এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার প্রচুর খরচ। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছে। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র শোপেন বিছানা পাতা, তার সাথে বালিশ কোল বালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখা সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনিটা খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝড়ো ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছেন। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিং এ খাবেন না, এখানে দিয়ে যাব। নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? চলুন। বলেই সুব্রত চোখে বলল বারান্দার দিকে খোলা দরজার উপরে। বলল, এটা কে খুললো? রাজ উত্তর দিলেন, আমি। গরমে হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয়ে না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিং এ এসে ওদের চক্ষু ছানা ভরা। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে 30 লোক বসে খেতে পারবেন। তবে এত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই
সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকিও করলো। খাওয়া শেষ করে উঠতেও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য, আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন, আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে আরও আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটলো না। এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন কি আর হবে? সুব্রতকে বললেই হতো, ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারত? মনে হয় না। আহা, ওই চম্পা নাকে ওই আসতে পারত আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যাহ, লোডশেডিং। সুব্রত আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মোম আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুমতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি তো সেই আগের মতোই ভিতর রয়ে গেছো, জানতাম না। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞাসা করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোনো। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনে এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠেছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমার নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। দেখেছো তো, তাকে নাচ দেখাবো, কত নাকি আধুনিক কিছু। তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকুনি, কিন্তু তখন তো ডেকেছিলে, আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে, আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি তাই ওকে মেরেই দিলে। কী সব বলছো আজগুবি? আমরা তোমাকেই চিনি না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমায়েশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকে হাফিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীর বই চলেছে। তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে পরিচয় নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সবকিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙুলের চাপ বেড়ে চলল গলার ওপর। দু হাতে ধরেও ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনেরই কথায় আটকে গেল। দুজনে গো গো করতে লাগলো, কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলো না। খানিক পরে দুজনেরই গড়িয়ে পড়লো মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে? এরকম গল্প শুনতে আমাদের 1000 স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।